আমি তো আর একটু হলেই গলে যেতাম। সত্যি সত্যি বল, তোর ফিলিং চেঞ্জ হয়নি তো? নেত্রা ওর দিকে ঝুঁকে বলে। জবা বিরক্ত হয়ে বলে। বাজে বকিস না, যা ঘুমাতে দে। নেত্রা ওকে ঠেলা দিয়ে বলল। ঢং। তারপর নিজের বালিশে মাথা রেখে নেত্রা আবার বলল। ঘুমা ঘুমা, তোরই তো সিজন চলছে। তবে লোকটার কথায় কিন্তু পয়েন্ট আছে। বয়স তো 21 হলো, এরপর 30-40। নেত্রা লোকটার কথা সূত্র ধরে বলে যাচ্ছে। মাথা ধরেছে জবার। ওমরকে কি কিছুতেই ভুলতে পারবে না? না, অনেক তো হলো। এবার জবা ভুলবেই অমরকে। নতুন করে জীবন শুরু করবে। এই ফেক আইডির লোকটা কি সত্যি বুড়ো টাইপের হবে? যদি না হয়, তবুও কেমন গায়ে পড়া যেন। অচেনা মেয়ের পিক দেখে এসব বলে কেউ? হয়তো এমনই করে বেড়ায়। জবা মোবাইল অন করে আইডিটাই ঢোকে। আজই খুলেছে আইডি। প্রোফাইলের ছবিটি সকালে আপলোড দিয়েছে। পরিচিত কেউ নয় তো। অ্যাবাউটে গিয়েও তেমন কিছুই পেল না। কে হতে পারে? কলেজের কোনো ছেলে, নাকি গ্রামের আশেপাশের কেউ? হঠাৎ মনে পড়ল মায়ের কথা। বিয়ের জন্য কথাবার্তা চালাচ্ছেন তিনি। সেখান থেকে কেউ কি আইডির খোঁজ পেয়ে পরখ করে দেখছে? নানান চিন্তা করতে করতে ঘুমে চোখের পাতা নামল। হঠাৎ টুং টুং নোটিফিকেশনে জবার কাঁচা ঘুম ভেঙে যায়। নেত্রা নড়েচড়ে পাশ ফিরে শুতেই জবা মোবাইল অন করে। ওই আইডি থেকে আবার টেক্সট করেছে। রাত বাজে 1টা। এই সময় টেক্সট করলো। কমন সেন্সের অভাব নাকি মানুষটার? এমনটা এর আগে ঘটেনি জবার সাথে। রাগটা নিজের মধ্যে রেখে মোবাইল অফ করে শুয়ে পড়ে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় ঘুম আর এলো না সহসা। এর খেসারত হিসেবে লোকটাকে একটা ঝাড়ি না মারলেই নয়। মোবাইল হাতে নিয়ে ব্যালকনিতে গেল। অ্যাংরি স্টিকার দিয়ে লিখল। বিন্দুমাত্র কমন সেন্স নেই আপনার। রাত বিরাতেই মেয়েদের উত্তক্ত করে বেড়ান, থার্ড ক্লাস লোক একটা। নেক্সট টাইম এমন করলে খবর আছে বলে দিলাম। খুব দ্রুতই সিন করে ফেলল। স্যাড রিয়াক্ট দিয়ে বলল। সরি, এক্সট্রিমলি সরি। বিশ্বাস করো, যেমন ভাবছো আমি তেমন না। বিশ্বাস মাই ফুট, এক্ষুনি ব্লক করে দিচ্ছি অশুভ লোক। জবা প্লিজ এমনটা করো না। ব্লক অপশনে চাপ দিতে গিয়েও থেমে গেল জবা। তাহলে এই লোক ওর পরিচিত? অবশ্যই তাই। এই আইডি জবার ছদ্মনামে খোলা। পুরোপুরি ছদ্মনাম নয়। হৃদিতা রফিক ওর আইডির নাম। বাবার নাম রফিক ওর সার্টিফিকেটে নামের পাশেও আছে। আইডিতে পরিচিত বলতে সমবয়সী কাজিন। বন্ধুরা ছাড়া ফ্যামিলির কাউকে রাখেনি জবা। ওরাও ফেসবুকে জবা নামটা কখনো নেয় না। এই আপনি কে বলুন তো? আসল পরিচয় দেবে, না হলে ব্লক মেরে দিলাম। যতটা সুন্দর ততটাই কঠিন দেবে জবা। দাও ব্লক। তার আগে তোমার মাকে বলে দিও আমাকে তোমার পছন্দ হয়নি। মানে কি? আপনি কে? হ্যাঁ। রিপ্লে আসতেই জবার চোখ কপালে ওঠে। ঝর্ণা বেগম জবার জন্য ছেলে দেখছেন। বলেছিলেন জবাকে। এই কি সেই? ওর কথা গুরুত্ব দিয়েছে মা। মিথ্যে যে বলছেন না, বিশ্বাস করব কি করে? লিখে রিপ্লাইয়ের অপেক্ষা করে জবা। অদ্ভুত অনুভূতি হচ্ছে। রিপ্লে এলো। অ্যারেঞ্জ ম্যারেজকে লাভ ম্যারেজে পরিবর্তন করার চেষ্টা করছিলাম। বেঁচতে দিলে সব। বলছিলাম তোমাকে পটানোর সাধ্য আমার নেই, হয়তো পাওয়ারও না। এতটুকুতেই হতাশ? জবা মুচকি হাসছে। লোকটা লিখল। হতাশ না হয়ে কি করব বলো? থার্ড ক্লাসকে তো আর বিয়ে করবে না কেউ। কেউ? আমি না করলে কি হয়েছে, দুনিয়ার মেয়ের অভাব? আমার জন্য অভাবে। আচ্ছা, রাখি। ডিস্টার্ব করার জন্য পারলে ক্ষমা করে দিও। ঠিক আছে। আর শোনো, তুমি হয়তো ভাবছো আমি ঝ্যাঁচড়া টাইপ কিংবা বাজে স্বভাবের হব। আমি আগে ছিলাম না। এই কলঙ্ক আজই লাগলাম, তাও তোমাকে ভালোবেসে। প্রথম দেখেই চোখে বসে গেছো। এই যে রাত 2টো বাজতে চললো, অথচ আমার চোখে ঘুম নেই। অনেক সাহস করে আইডিটা খুঁজেছিলাম। সাহসটা যে এমন করে ছ্যাঁচড়ামি হবে ভাবিও নি। এই ছ্যাঁচড়া থার্ড ক্লাস লোকটাকে ক্ষমা করা যায় না যাবা? যদি বলি না, তবে কি সুইসাইড করবেন? করতেও পারি। অবস্থা ভালো না, নিজের উপর কন্ট্রোল হারিয়েছে একেবারে। জবা ফিক করে হেসে ওঠে। ভাগ্যিস টেক্সট করছে। জবা রিপ্লে করলো না। লোকটাকে নাজেহাল করতে বেশ লাগছে। জবা রিপ্লে না পেয়ে লোকটা টেক্সট করলো। কিছু বললে না তো? তারপর আবার লিখল। জবা, কিছু তো বলো। আবার লিখল। আচ্ছা থাক, বিরক্ত করার জন্য দুঃখিত। পারলে ক্ষমা করে দিও। আল্লাহ হাফেজ। জবা লিখল।
আপনার নামটা বলে যান, সাথে ছবিটাও দেবেন। এখনো ছবি কি হবে? সাথে স্যাড রিয়াক্ট দিল সে। জবা লিখল। অনেক কিছু, চান্স দেখানো সামান্য আছে। সত্যি বলছো? টেক্সটার সাথে একটা লাভ রিয়াক্ট এলো এবার। জবা লেখে, আমার ঘুম পাচ্ছে, বায়োডাটার পিক দিন, বুঝেছেন? দেখে বুঝে আগামীকাল জানাবো। তার আগে আরেকটা টেক্সট যদি করেছেন, খবর আছে। আমি এখনো দিচ্ছি। লাস্টের লাইন কি একটু শিথিল হবার সম্ভাবনা নেই? নো মানি না। বাই, গুড নাইট। এরপরও প্লিজ প্লিজ সহ আরও অনুরোধ করে টেক্সট করলো সে। জবা সিন করলো না আর। বিছানায় এসে গা এলাতেই টুম করে আবার টেক্সট এলো ওই আইডি থেকে। নোটিফিকেশন চেক করে বুঝলো ছবি দিয়েছে। ঢুকে ছবিটা দেখেই নেট অফ করে দিল ও। হ্যান্ডসাম এক যুবকের ছবি, নিচে বায়োডাটাও দিয়েছে। নাম এহসান শিকদার, গ্রাম ওদের থানাতেই, উচ্চশিক্ষিত, পেশায় সরকারি চাকরিজীবী। বিস্মিত হয় এমন সুদর্শন উচ্চশিক্ষিত স্টাবলিশ যুবক ওকে পাবার জন্য ছ্যাঁচড়ামির পর্যায়ে গেল। পরক্ষণেই মনে হলো, রূপ কি কমর? এই রূপের আগুনে এই যুবক কেন? এমন হাজার যুবকের চোখ ঝলসে যাওয়ার কথা। ঝুমকোর বর ও দুলাভাই মলয়ও দিওয়ানা হয়ে গিয়েছিল বিয়ের আগে এই রূপ দেখে। এমন আরও কয়েকজনের, কিন্তু ওদের একজনকেও জবার পছন্দ হয়নি। কেউ দেখতে কালো, নয়তো শর্ট, নয়তো আনস্মার্ট। এহসানকে ছবিতে তেমন লাগছে না। এহসানের পূর্ববর্তী টেক্সট সহ সকল টেক্সট একাধিকবার পড়ল। যত পরে ততই ঠোঁটের কোণের হাসিটা প্রশস্ত হয়। রোমান্টিক মানুষটাকে ছ্যাঁচড়া প্লেবয় বলাটা অনুচিত মনে হতে লাগলো ধীরে ধীরে। জানালার গ্রিলের ফাঁক গলে ঠান্ডা বাতাস এসে লাগলো গায়ে। কুকড়ে যায় শরীর, শীত শীত অনুভব হচ্ছে। ভোর রাতের দিকে এক পশলা বৃষ্টি পৃথিবীর এই অংশের গা ভিজিয়ে দিয়ে গেছে। পাতায় পাতায় তালি শীতলতা। গোবের মধ্যে হাতড়ে বেড়ায় জবা। হালকা পাতলা একটা কাঁথা কিংবা চাদর হলে উপকার হতো। ওড়নাটা যে গত রাতে কোথায় রেখেছিল জবা বোঝা চোখে বালিশের নিচে বিছানার এধার ওধারে যতটুকু পারে হাতড়ায়। না, মিলল না কিছুই। ঘুম ভেঙেই গেল। চোখের পাতা খুব ভারী, ভীষণ জ্বলছে চোখ। অপর্যাপ্ত ঘুম ভোগাচ্ছে ওকে। বিছানা ছেড়ে উঠতে মন চায় না। ঘুমাতে হলে মাথার দিকের জানালা বন্ধ করা চাই। অলস্যে ঘুমে জড়িয়ে আছে দেহ, উঠবে উঠবে করে উঠছে না। তখনই নেত্রা চায়ের কাপ হাতে রুমে ঢুকলো। কাপটা ড্রেসিং টেবিলের সামনে রেখে চুলগুলো পরিপাটি করতে ব্যস্ত সে। পরনে ইস্ত্রি করা নতুন থ্রিপিস। অর্থ নিমিলিত চোখে চেয়ে জবা বলল, কোথায় যাচ্ছিস তুই? ক্যাম্পাসে, বিকেলের আগে আগেই ফিরে আসবো। চুল বাঁধতে বাঁধতে আয়নার ভেতর থেকে এক নজর জবার ঘুমন্ত মুখের দিকে তাকালো নেত্রা। রাতে ঘুমাসনি? চায়ের কাপে চুমুক দিয়ে জবাবের অপেক্ষা করলো না, ব্যাগ গুছিয়ে নিল। নেত্রার কথাটা ঠিক কানে গেল না জবার। শব্দ পেয়ে একটু পরে ঘুমকাতুর কণ্ঠে জবা বলল, জানালাটা বন্ধ করে দে না রে। দেই। তৈরি হয়ে জানালার গ্লাস টেনে দিল নেত্রা। জবা জড়ো পাকিয়ে ঘুমিয়ে আছে বিছানার উপর। ব্যাগ গুছিয়ে শেষবার নিজেকে দেখে রুম ছেড়ে বেরিয়ে গেল নেত্রা। ভাইয়ের রুমের দরজায় গিয়ে দেখলো সেও ঘুমে বেহুশ। ওদের মা মনোয়ারা গিয়েছেন ডাক্তারের কাছে। অনিয়মে শরীরে ইনসুলিন বেড়েছে, রাতে ঘুমাতে পারেননি। সকাল সকালই বেরিয়েছেন। ওদের আব্বুও হয়তো কাজ রেখে সেখানে যাবে। দরজা খোলা রেখে কি করে যাবে নেত্রা? না গেলেও যে নয়, সামনে টেস্ট পরীক্ষা। এখন ক্লাস মিস দেওয়া যাবে না। তাছাড়া ঈশানের সাথে জরুরি কথা আছে। নেত্রা ভাইয়ের শিহরে দাঁড়িয়ে ডাকলো, ভাই, এই ওঠ না। এই মৃদুল ভাই। ঘোড়ার মতো নাক ডেকে ঘুমাচ্ছে মৃদুল। ডিনার শেষে এলাকার বন্ধুদের আড্ডায় গিয়েছিল। মহল্লার বয়ান মিলন 2 বোতল মদ নিয়ে হাজির হয় সেখানে। আড্ডায় ফাঁকে ফাঁকে চলে মদ্যপান। নেত্রার বার কয়েকের ধাক্কা ধাক্কিতে উঠল না সে। মুখটা ভাইয়ের মুখের কাছে আনতে নেত্রার পেট উগলে আসলো। মশা তাড়ানোর মতো হাত নাড়িয়ে সোজা হয়ে বলল, শয়তানটা আজও নেশা করেছে। বাপ মায়ের আদরের দুলাল, মন চাই দেই একুশটা। বিড়বিড় করে মৃদুলের রুমের আলমারির কাছাকাছি আসতে দাঁড়িয়ে গেল। আলমারি খুলতে গন্ধটা প্রকট হয়। অনেক খোঁজাখুঁজির পর একদম উঁচু তাকটার কাপড়ের আড়ালে পেল বোতলগুলো। 2-3 পদের ব্র্যান্ডের বোতল আছে 4টে। নেত্রা ইংলিশ হিন্দি মুভির পোকা। ওসব মুভিতে প্রায়শই ওয়াইন পান করতে দেখেছ। কেন জানি না, এই জিনিসটা চোখে দেখবার খুব ইচ্ছা। একটাই ওয়াইনের বোতল, সরাতে গেলে ধরা পড়ার রিস্ক আছে। এই সুযোগ হাতছাড়াও তো করা যাচ্ছে না। চট করে বোতলটা ব্যাগে পুরে নেয়।
চেয়ার নির্দিষ্ট স্থানে রেখে আলমারি বন্ধ করে চলে আসে নিচের রুমে। বোতলটা বুক শেলফে লুকিয়ে জবাকে ডাকলো। জবা উঠতেই পারছিল না। এরই মধ্যে বেজে ওঠে ডোরবেল। বুয়া আজ তাড়াতাড়ি আসায় নেত্রা হাঁপ ছেড়ে বাঁচে। বুয়াকে বলে গেল কাজ শেষ হলে জবাকে ঘুম থেকে তুলে দিতে। বুয়ার কাজ করতে করতে 12টা, মাঝে মধ্যে আরও বেশি সময়ও লাগে। মনোয়ারা খুব খুঁতখুঁতে কাজের ব্যাপারে। গৃহকর্ত্রীর এই স্বভাব ছাড়া বাকি সব বুয়ার ভালো লাগে। প্রতিদিনই কিছু না কিছু ফ্রিজ থেকে বের করে দেয়, বললে শাকসবজিও দেয়। আজ বুয়াকে পর্যবেক্ষণ করার কেউ নেই। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে 10টার পরপরই বেরিয়ে গেল। সাথে করে রাতে ফ্রিজে রাখা তরকারি পলিথিন ভর্তি করে নেয়। মনোয়ারা মোবাইলে বলে দিয়েছে যাওয়ার আগে জবাকে ডেকে ঘুম থেকে তুলল। জবার চোখে তখনও ঘুম। নিদ্রা তো চোখে উঠতে হলো তাকে। দরজা বন্ধ করে টলতে টলতে বিছানায় এসে শোয়। ঘুমাবে না করেও ঘুমিয়ে পড়ে আবার। ঘুম ভাঙল রোদ মুখের ওপর পড়তেই। পিটপিট করে চোখ মেলতেই কাউকে বেরিয়ে যেতে দেখলো আবছা দৃষ্টিতে। পূর্ণ দৃষ্টি মেলতে দরজার ফাঁক দিয়ে মৃদুলকে দেখলো হনহনিয়ে চলে যেতে। তড়াক করে উঠে বসে জবা। মৃদুল ঘরে আছে, তার মানে এই ফাঁকা বাসায় ও আর মৃদুল। নিজের দেহের দিকে চোখ পড়তে চমকে ওঠে। বুকে ওড়না ছিল না। ঘুমানোর সময় পরনের কাপড় এলোমেলো হয়ে থাকে। তাড়াতাড়ি ওড়না খুঁজে বুক ঢাকে। ঘুম কেটে গেছে পুরোপুরি। ব্রাশ মুখে রুমে এলো। রুমের দরজা ভালো করে বন্ধ করে ভেতরে পায়চারি করছে। মৃদুল এ ঘরে কেন এসেছিল? কেনই বা জবা চোখ মেলতে বেরিয়ে গেল? জিজ্ঞেস না করলে শান্তি পাচ্ছে না কিছুতেই। আবার একা বাসায় মৃদুলের সামনাসামনি হতে ভয় পাচ্ছে। মৃদুলের চরিত্র খারাপ নয়, কিন্তু খুব বেশি ভদ্রও সে না। জবা শুনেছে ও মাঝে মধ্যে মদ খায়, এলাকায় গুন্ডামিও করে বেড়ায়। ছোটবেলা থেকেই ওর সাথে জবার পটে না। এই ব্যাপারটারও বিহিত করবে। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে বসলো বিছানায়। নেত্রাকে একটা কল করলো। কখন ফিরবি তুই? বলে তো আসলাম বিকেলে আসবো। নেত্রা তাড়াতাড়ি করে বলল, হাঁটছে বোধহয়। নেত্রা কখন কথাটা বলেছিল জবা মনে করতে পারল না। কি করে পারবে, ঘুমে বিভোর ছিল সে। নেত্রা বলল, আম্মু ডাক্তার ওখানে গেছে, তুই খেয়ে নিস। ও হ্যাঁ, ভাইও আছে বাসায়, ভয় পাস না, রাখলাম। জবা শুকনো মুখেই বসে রইল। ভয় পাস না বললে কি ভয় চলে যাবে? নেশাখোরের ভরসা কি? আনমনে মোবাইল টিপতে টিপতে গত রাতের কথা মনে পড়ল। তৎক্ষণাৎ চ্যাট লিস্ট চেক করে। চলমান অনুভূতি সঙ্গে সঙ্গে পাল্টে গেল। লজ্জা মানা হলো অকারণে। এই যে মিস্টার শিকদার আছেন নাকি? লিখলো, কিন্তু সেন্ড বাটনে চাপ দেওয়া আগে মুছে ফেললো। দেরি সইছে না। তথাপি রিস্ক নিতে রাজি না জবা। কল অপশানে গিয়ে চুমকোকে কল দেয়। কি খবর তোর? ঢাকা গিয়ে আমাদের বেমালুম ভুলে গেলি দেখছি। ঝুমকো বলল। জবা আহ্লাদিত গলায় বলল, বলছে তোকে। ঝুমকোর হাসির শব্দ পেল। জবা বলল, কি করছিস? রান্না করছি। ঝুমকো বলে, তুই রান্না করছিস? মা কোথায়? মাকে কয়দিনে ছুটি দিয়েছি। আমরা মেয়েরা নিজের মাকে খাটিয়ে মারি আর পরের মায়ের সেবা করি। তা সে যতই কষ্ট দিক, খারাপ ব্যবহার করুক, শাশুড়ির সেবা করা মানবিকতা। কিন্তু মাকে যে আমরা সেই ছোটোবেলা থেকে এটা ওটার জন্য দিনরাত পেরেশানি দেই, কোনো কাজই হেল্প করি না। এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকে না, ইভেন আমাদেরও ছিল না। বুঝলি জবা, শ্বশুরবাড়ি গিয়ে মায়ের কথা খুব মনে পড়তো। আমরা কত জ্বালিয়েছি ছোটোবেলা মাকে, বড় হয়েও তো কম চিন্তা দেইনি। কিন্তু সেবা যত্ন কতটুকুই করতে পেরেছি তা। দেরিতে হলেও অনেক কিছু বুঝেছি। মাকে বলে দিয়েছি ঘরের কাজ করা লাগবে না যতদিন আছি। মা মেনেছে? চিনিস না মাকে? বললো পরীক্ষা সামনে। আর তুই এইসব বাজে কাজে সময় নষ্ট করছিস? কোনো দরকার নেই এসবের, যা পড়াশোনা কর। জবা মৃদু হাসে, বলল, তুই চলে যাওয়ার পর কিছুদিন আমিও কাজ করেছিলাম। মা চুপচাপ আমার কাণ্ড দেখেছিল, পরে অবশ্য আর কাজ করতে দেয়নি। আগে মনে হতো মা আমাকে পছন্দ করে না, তুই যাওয়ার পর বুঝতে পেরেছি মা আমাকে কতটা ভালোবাসে। সকালে খেয়েছিস তুই? ফুপিরা কেমন আছে? হ্যাঁ, ফুপি ডায়াবেটিস বেড়েছে, ডাক্তারের কাছে গেছেন। ও, ফিরলে জানাস, অনেকদিন কথা হয় না। আজ বলবো দেখি। আচ্ছা। জবা কিছুক্ষণ চুপ করে সংকোচের সাথে বলল, একটা কথা জিজ্ঞেস করি? ঝুমকো বলল, কর। কোনো ছেলেকে কি আমার জন্য পছন্দ করেছে মা? ঝুমকো ভাবল জবা হয়তো এমনিতেই জানতে চাচ্ছে। বলল, হ্যাঁ। নাম ধাম কিছুই জানিস ছেলেটার? কি যেন বললো মা? ও হ্যাঁ, এহসান শিকদার।
ছবি দেখেছিস? পরশু ঘটক বায়োডেটা দিয়ে গেছে, দেখতে শুনতে ভালোই। মনে হয় তোর পছন্দ হবে এবার। যদি না হয় বলে দিস আগে ভাগে, জোর করব না আমরা। ঝুমকোর গলা খাদে নামলো। জবা বিমর্ষ স্বরে বলল, তুই এখনো আমাকে ক্ষমা করতে পারিসনি না? দেখ, ক্ষমা তো চেয়েছি, যা হয়েছে ভালোই তো হয়েছে। মলম ভাইয়ের প্রতি স্বামী পেলি, আমি না পালালে পেতি? দয়া করেছিস আমার উপর, তাই বলছিস? ছি, এমন কথা বলতে পারলি? তোকে আমি অনেক ভালোবাসি ঝুমকো আপু। ভালোবাসায় দয়া বলতে কিছু নেই, জানিস তো বুদ্ধি কম, ভুল করে বসি, তাই বলে বারবার বলবি? হয়েছে, ন্যাকা কাদা লাগবে না, নিজের খেয়াল রাখিস। তরকারি পুড়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, রাখছি। জবার সাথে ঝুমকোর সম্পর্ক এখন স্বাভাবিক। ভাগ্য বলে যখন মেনে নিয়েছে, তখন জবার দোষ মনে রাখবে কেন? তাছাড়া কথা তো ঠিক, মলয় জীবনে না এলে ভালোবাসা কাকে বলে বুঝতো না। কষ্টের সাথে পাওয়া সুখটুকু পারত না উপলব্ধি করতে। সুখের পরিমাণ অল্পই হোক না কেন, মানুষটা যেমনই হোক, মলয়কে ভালোবাসে ঝুমকো। মন প্রাণ উজাড় করে ভালোবাসে। এই ভালোবাসায় বিশ্বাস, ধৈর্য অগাধ। জবা চ্যাটলিস্টে গিয়ে টাইপ করে। এই যে শিকদার সাহেব আছেন? সেকেন্ডের মধ্যে রিপ্লাই এলো। আর একটু লেট করলে নির্ঘাত মরে যেতাম। বিয়ের আগেই বিধবা করতে চাচ্ছেন? আপনাকে তাহলে রিজেক্ট করাই উচিত ছিল। বেঞ্চে কাটা রিয়াক্ট সাথে দেয়। হতবাক রিয়াক্টের পর জবাব এলো, অনুচিত হতো যদি রিজেকশনে ফেলতে, বরং এখনই ঠিক আছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়া যায় তাহলে। ইস, এত সহজ? প্লিজ প্লিজ, এই পানি প্রার্থীর পানি গ্রহণ করো, আর না চালাও, আর না পোড়াও। আমায় তুমি তোমার বানাও অথবা আমার হও। কাদামাটি পুড়িয়ে নির্দিষ্ট আকারে গড়ব, তবেই আমার করব, যেন আমি ছাড়া অন্য কারো স্থান না হয় তাতে। সবুরে মেওয়া ফলে, ধৈর্যে জবা মেলে। রিপ্লাই হিসেবে কান্নার স্টিকার এলো কয়েকটি। ইদানিং জবাকে আগের মতো পাচ্ছে না নেত্রা। সারাক্ষণ মোবাইলে ঝুঁকে থাকে ওর মুখ। কি ছাই আছে ওতে, শত সহস্র পুরুষের তোষামদি। ছেলেগুলোর ওপর ক্ষুব্ধ হয় নেত্রা। বাংলাদেশে কি সুন্দরী মেয়ের অকাল? ক্ষুব্ধতা বাড়ল ড্রেসিং টেবিলে রাখা মোবাইলের বিপ বিপ শব্দে। প্রাইভেট করে রেখেছিল মোবাইলটা। গলা উঁচু করে জ্বলে ওঠা স্ক্রিনে তাকায়। ঈশানের টেক্সট এসেছে। পরশু ওর সাথে ঝগড়া করেছে নেত্রা। যেন তেন ঝগড়া নয়, একেবারে ব্রেকআপ করেই এসেছে। জবাকে নিয়ে ঈশানের মন্তব্য এক চুল বলে নিও। সুযোগ পেলে এই কথাগুলোর জন্য ঈশানকে আঘাত করে। ঈশান তওবা করবে, ক্ষমা চাইবে, তারপর কানে ধরে রোমান্টিকভাবে উঠবস করে হাসি মাখা মুখে বলবে, যা বলেছে ভেবেছে ভূত ভবিষ্যতের মনেও আনবে না। কিন্তু তেমন কিছুই হয় না, উল্টো গো ধরে বসে থাকে। ভাবখানা এমন, নেত্রা ওর ঘাড়ে চেপে আছে, নামলেই জবার পায়ে লুটোপুটি খায়। অসহ্য, হ্যাঁ, এমনই অনুভব করেছিল। ঈশানের ওই ডোন্ট কেয়ার ভাব পছন্দ হয়নি নেত্রার। ক্ষিপ্ত হয় ঈশানও, চুপচাপ অপমানিত হলো না আর। চলল তুমুল কথা কাটাকাটি। ক্যাম্পাসের নিরিবিলি জায়গায় বসেছিল। ওদের তপ্ত গলার আওয়াজে ভিড় জমে। ঈশান অপ্রস্তুত হয়ে থামাতে চায়। নেত্রা আক্রোশে কাঁদতে শুরু করে। জবাকে নিয়ে সব ভেবে ঈশান ওকে খাটো করেছে, ছোট করেছে, আর আজ ক্যাম্পাস শুদ্ধ পাবলিকের সামনে রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। যে কথা দুজনের মধ্যে ছিল তা এবার সর্বসমক্ষে আসে। পরস্পরকে দোষারোপ করতে করতে রাগের বশে সম্পর্ক শেষের ঘোষণা করে। নেত্রাই বলেছিল প্রথম। আত্মসম্মান রক্ষার্থে ঈশানও তাই বলল। কাঁধের ওপর দু হাত তুলে চিৎকার করে বলল, আই এম জাস্ট ফিড অফ। আমি তোমার এই স্বৈরাচারী আচরণে তোমাকে ভালোবাসি বলেই কি কাউকে ভালো লাগতে পারে না? তোমার বোন হয়, সে সম্পর্ক ধরে না হয় বলছিলাম কথাগুলো। সামান্য মজাকে কেন্দ্র করে হুলস্থল বাঁধিয়েছ। অপমান অপদস্থের কমতি রাখনি। তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক করাটাই ছিল চরম ভুল। থ্যাঙ্কস, ব্রেকআপ করেছো। থ্যাঙ্কস অ্যালট। রাগে গজগজ করতে করতে চলে গিয়েছিল। তাহলে আবার কল কেন দেয়? দেবে তো নেত্রা। এত বছর যত গিফট দিয়েছে সব ফিরিয়ে দেবে। ওরগুলো ফিরিয়ে নিয়ে আসবে। চোখ পুড়ে যায় হৃদয় পুরার মতোই। ঠোঁট কামড়ে মোবাইল হাতে নেয়। কান্না দমিয়ে ব্লক লিস্টে ফেলে দেয় ঈশানের ফেসবুক আইডি, মেসেঞ্জার, মোবাইল নাম্বার। যোগাযোগের পথ বন্ধ, কিন্তু কষ্টের দুয়ার রুদ্ধ হয় না। মোবাইলে শব্দ করে ড্রেসিং টেবিলে রেখে রাগের বহিঃপ্রকাশ ঘটায়। জবা চোখ তুলেও দেখল না ইউসানের সাথে চ্যাটে মগ্ন সে। ছেলেটার কথাতে চুম্বকীয় শক্তি আছে। কথা না বললে ভালোই লাগে না আজকাল।
পুরো মনোযোগ মোবাইলে। সামনে দাঁড়ানো নেত্রার ক্ষুদ্র চেহারা দেখার ফুরসত নেই। নেত্রা হালকা গলা ছাড়ে, না, তাতেও ওর হুঁশ হলো না। মেজাজ বিগড়ে গেল এবার নেত্রার। ছো মেরে জবার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিল। এই ব্যাঘাত বজ্রপাতের মতো মনে হলো জবার কাছে। চোখ মুখ শক্ত করে বলল, মোবাইল দি নেত্রা। হাত বাড়াতেই মোবাইল ধরা হাতটা পেছনে লুকায় নেত্রা। মুখ বেঁকিয়ে বলল, দেব না। ইদানিং দেখছি ভালো করে কথাও বলছিস না, বাইরে ঘুরতে যেতে চাইলে রাজি হচ্ছিস না। সবই মোবাইলের জন্য। দিনরাত কি এত টেপাটিপি করিস? কার সাথে এত চ্যাটিং টকিং? নেত্রা মোবাইল চোখের সামনে আনতেই জবার সাথে ধস্তাধস্তি হয়। কিছুতেই চ্যাটিং দেখাতে রাজি নয় সে। দেখ ভালো হচ্ছে না কিন্তু, দে মোবাইল। পারলে নি, আজ তো আমি দেখেই সারবো কি মধু আছে এতে। আমি কোনোদিন কিছু লুকিয়েছি তোর কাছে? তুই লুকাবি কেন? মোবাইল শক্ত করে মুঠোর মধ্যে রেখেছে। শরীরের বাধায় জবাকে মোবাইলের কাছে পৌঁছাতে দিচ্ছে না ঠিক মতো। আমি কিছুই লুকাচ্ছি না, দে বলছি। জবার গলার স্বরে অসহায়তা। নেত্রা একইভাবেই বলল, না, দেখে তো এখন দিচ্ছিই না। চোখ টিপে হেসে জবাকে ঠেলে সরিয়ে ব্যালকনির দিকে পা বাড়ায়। জবাকে জ্বালিয়ে বেশ আনন্দ পাচ্ছে। জবার এই অসহায়ত্বের কারণ উদ্ঘাটন না করে কিছুতেই দেবে না মোবাইল। জবার উদ্বেগ বাড়ে। এহসানের জব আওয়ারগুলোতে বোরিংনেস চলে আসে জবার। ফাঁকে ফাঁকে দিনে যতটুকু কথা হয় তাতেও তৃষ্ণা থেকে যায়। এক্সাইটেড তো রাতের বেলায় আর ছুটির দিনগুলোতে অনুভব করে। তখন নন স্টপ চলে ওদের কথা। সেই কথাগুলো শেষ হয়েও হয় না শেষ। বেড়ে যায় কথা বলার তীব্র আকাঙ্ক্ষা। কথার পৃষ্ঠে কথা, কথার সূত্র ধরে এগিয়ে চলে সম্পর্ক। বেনামি সম্পর্ক একটা নাম পাওয়ার প্রহর গুনছে। এহসানে মুগ্ধ জবা, যা মনে আসে অসংকোচে বলে দেয়। এক্ষেত্রে ক্রেডিট সম্পূর্ণ এহসানের। সেটা জবাকে সহজ করেছে। কোনো জড়তা রাগ ঢাক নেই ওর রিপ্লাইগুলোতে। ভীষণ ইনফ্লুয়েসড হচ্ছে জবা। যতক্ষণ চ্যাটিং হয়, মোবাইলে কথা বলে, একটা ঘোরের মধ্যে থাকে যেন। মাসখানেকের পরিচয়, কিন্তু মনে হচ্ছে কত শত বছরের সম্পর্কে জড়িয়ে আছে। যত সময় অতিবাহিত হচ্ছে ততই বাড়ছে ওদের খোলামেলা কথাবার্তা। ঘনিষ্ঠ সম্পর্কে এসব তো চলেই। বিয়ে তো হবেই ওদের। মেয়ে ছেলে যখন রাজি, কি আকারে কি কাজী। এহসান প্রায়ই বলে কথাটা। আর জবা এহসানের সম্পর্ক হয়েছেও প্রায় তেমন। বিয়ের দিনে কে কি করবে তাই নিয়ে কথা হচ্ছিল। তখন হঠাৎই কথাটা লিখল এহসান। এই, ভেতরে টকটকে লাল অন্তর্বাস পড়বে কিন্তু লেহেঙ্গার নিচে। তোমার ফর্সা শরীরে দারুণ মানাবে। এক মুহূর্তের জন্য জমে গেল জবা। রাত গভীর, সকলে নিদ্রায় আচ্ছন্ন। নিদ্রাহীন কেবল বুঝি ওরা দুটি প্রাণী। পাশে ঘুমে বেহুশ নেত্রা, তবুও মোবাইল বিছানায় উল্টো করে বালিশে মুখ গুজল। একই ভীষণ লজ্জা। চোখের সামনে ভেসে ওঠে এহসানের বলা মুহূর্তগুলো। আরও লজ্জা হয়, আরও মুখ ঠাসে বালিশে। পায়ের আঙুল শক্ত হয়ে কুঁকড়ে যায়, হাতটা কাঁপছে। এহসানের টেক্সটে ভাইব্রেট হচ্ছে মোবাইল। কিছুক্ষণ পর মোবাইল হাতে নেয়। সরি বলে ক্ষমা চেয়ে ভরিয়ে ফেলেছে এহসান। জবা ঠোঁট কামড়ে হাসে। হাতটা অসাড় হয়ে যাচ্ছে লিখতে গিয়ে, তবুও লেখে। আপনি এত নির্লজ্জ কেন, অসভ্য লোক। লাস্ট কথাটা লিখে লজ্জা পাওয়ার ইমোজি দেয়। এহসান স্বস্তি বোধ করে এবং সেটা লিখেও প্রকাশ করে। রিপ্লাই দিতে দেরি হচ্ছে ভেবে ধরে নিয়েছিল জবা কথাটা ভালোভাবেই নেয়নি আর রাগ করেছে। ভীত হয়ে পড়ে। জবাকে সে পাগলের মতন ভালোবেসে ফেলেছে। ওর বিরহ বিচ্ছেদ কোনো মতে মেনে নিতে পারবে না। এহসানের এইরূপ রিপ্লাই দেখে মুচকি হাসে জবা। প্রতি মুহূর্তে মানুষটাকে স্পেশাল ফিল করায়। এহসানের ভীত হওয়া নিয়ে লেখে, সত্যি তুমি এত ভালোবাসো আমাকে? আমার কিন্তু ডাউট হয়। নিছক মজার ছলে বলে। এহসান লিখল, কি করলে বিশ্বাস করবে বলো? যা বলবে তাই করব, চোখ বন্ধ করে। যদি বলে এক্ষুনি মরে যেতে, তাই করব, কিন্তু তাতে তো মাঝে পাবো না। বিমর্ষ স্টিকার এলো পরে। জবা হাহা স্টিকার দিয়ে লিখল, ফ্ল্যাটিং। নিজের বউয়ের সাথে ফ্লার্ট করে কেউ? বউকে তো পিওর ভালোবাসে। কে বউ? তুমি। ইস, স্বপ্নই দেখেন। স্বপ্ন না দেখলে বাস্তবে মিলবে কেমন করে? স্বপ্নই তো প্রাপ্তির প্রথম স্টেপ। আচ্ছা বলো না, পারবে তো? জানি না, ঘুম আসছে সকালে, কথা বলবো, বাই। লজ্জায় মুখ লাল হয়ে উঠেছে।
রিপ্লাইয়ের অপেক্ষা করলো কতক্ষণ জবা, কিন্তু এলো না। অ্যাক্টিভিটি দেখানো সবুজ বাতিটাও নিভে যায়। এহসানের মোবাইল নাম্বার আছে ওর কাছে, কল দিল কিন্তু বন্ধ। বিষণ্ণ মনে শুয়ে রইল। রাতটা নির্ঘুম কাটে। অভিমান করে এহসানের এই নিষ্ঠুরতায় অনেক সকাল পর্যন্ত বিছানায় ছিল। নেত্রা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে, কারণটা যে ও জবা জানে। অন্য সময় হলে খারাপ লাগার সাথে সাথে রূপের গরবে পৈশাচিক আনন্দ পেত। নেত্রাকে সান্ত্বনা দেওয়ার ছলে সামান্য খোঁচা মারার মোক্ষম সুযোগ ছিল, কিন্তু কিছুই ভালো লাগছে না। ঈশানকে ওয়াশিং মেশিন ছাড়া ধুয়ে দিচ্ছে নেত্রা। চুপচাপ শুনছে ও। পুপি ওদের খেতে ডেকে গেল। জবাকে কিছু বলতে হলো না। নেত্রা বলল, পরে খাবো, যাও। মুখে ভারবার অনুভব করছে জবা। ভারটা নেমে গেল কাঙ্ক্ষিত শব্দ পেয়ে। তলিতে উঠে বসলো। রাতের টেক্সটগুলো সিন করেছে এহসান। লিখেছে, ক্ষমা করে দিও, আমার উচিত হয়নি সীমা ছাড়ানো। আমি কি কিছু বলেছি? না, নিজেই তো বলছি এত অল্প সময়ের পরিচয় এসব কথা বলা ঠিক হয়নি। তুমি খারাপ ভাবছো আমাকে। এই চিনল এহসান জবাকে। রাগ হয় জবার। লেখে, খারাপ ভাবছি মানে? আপনি তো খারাপই, খুব খারাপ একটা লোক। নেত্রা বকবক করতে করতে ওয়াশরুমে ঢোকে। জবার চোখ ছলছল করে। ঝাপসা হয়ে আসছে দৃষ্টি। নেট অফ করে জানালার দিকে মুখ করে বসে। অনেকক্ষণ পর কল এলেও এহসানের। অনুরাগে ধরেনি প্রথম জবা। নেত্রাও তখন ঘরে ছিল। ফুপির ডাকে নেত্রা বের হতেই কল রিসিভ করে। এহসান শুনতে পায় জবার ফুপিয়ে কাঁদার শব্দ। আজ কিছুই গোপন করে না জবা। পূর্বে পাওয়া ব্যথা প্রকাশ করে। ওমরকে ভালোবাসার কথা, বিনিময়ে প্রাপ্ত নিষ্ঠুর প্রত্যাখ্যান সবই বলে। এহসানকে পেয়ে ওমরকে ভুলতে বসেছিল, কিন্তু হলো কই। এহসান আজ ফের মনে করিয়ে দিল। প্রথমটা এহসান ধাক্কা খেল, সামলে নিল দ্রুত। জবাকে সান্ত্বনা দেয়। নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত সে। জবা ক্ষমা করে দেয়, প্রকাশ করে নিজের দুর্বলতা। এহসান কথা দেয় জবার জীবনের অতীতকে ভালোবেসে ভুলিয়ে দেবে। দুজনের মধ্যে তৃতীয়জন কখনো আসবে না। জবা চোখ মুছে, হাসি ফোটে ওর ঠোঁটের কোণে। এমনই একজন চেয়েছিল এতদিন, আজ পেল। আজকের দিন স্মরণীয় এই মুহূর্তও। নেত্রা রুমে ফিরতেই কল কেটে দেয় জবা। কথা চলে টেক্সটতে। গত রাতের অসমাপ্ত কথা আবার শুরু হয়। নিজের দেহের দৈর্ঘ্য ইঞ্চির বর্ণনা দিতে গিয়ে লজ্জায় চিবুক ঠেকে বুকে। ঠিক তখনই মোবাইল ছিনিয়ে নেয় নেত্রা। হতবুদ্ধি হয়ে পড়ে। অন্যপায় হয়ে চুল টেনে ধরে নেত্রার। বাচ্চাদের মতো চলে দুটোতে ধস্তাধস্তি। রাগে ক্ষোভে এক পর্যায়ে নেত্রা হাতের মোবাইলটা ছুঁড়ে ফেলে ফ্লোরে। পার্টসগুলো আলাদা আলাদা হয়ে ছড়িয়ে যায় রুমের ফ্লোরের ওপর। জবা চপা আর্তনাদ করে ওঠে। হতভম্ব জবার মুখের দিকে চেয়ে সম্বিত ফিরে পায় নেত্রা। রাগটা এমন খারাপ পর্যায়ে চলে যাবে ভাবতেও পারেনি। জবা চোখ মুছতে মুছতে মোবাইলের পার্টসগুলো হাতে তোলে। নেত্রার অনুতাপে শেষ রইল না। সে বলল, ফেলে দে ওটা, নতুন একটা মোবাইল কিনে দেবো তোকে কালই। মুখ শক্ত করে মোবাইল হাতে ওয়াশরুমে চলে গেল জবা। ও থাকবে না আর এখানে, 1 মিনিটের জন্য না। অবসন্ন মুখে বসে আছে পড়ার টেবিলে ঝুমকো। একই পৃষ্ঠার একই লাইনে আটকে আছে আধ ঘন্টা ধরে। আসরের নামাজ শেষে মেয়ের রুমে এসে বসলেন ঝর্ণা। মাকে দেখে পড়ায় মনোযোগ দেওয়ার ভান করে। ঝুমকোর সামনে রাখা একটা বই হাতে তুলে নাড়াচাড়া করতে করতে বললেন, মলয়ের সাথে কথা হয়েছিল তোর? কবে? মুখ তোলে ঝুমকো। ঝর্ণা বললেন, আজ? হ্যাঁ, দুপুরে বলেছি। কেন জিজ্ঞাসা করছো? ঝুমকো বই বন্ধ করলো। ঝর্ণা সময় নিয়ে বললেন, মালা বলছিল মারুফার মেয়ে হয়েছে গতকাল। আমাকে জিজ্ঞেস করলো জানি কি না। আমি মিথ্যা বলিনি। তুই কি জানতি? মালা মলয়ের মায়ের দূর সম্পর্কের আত্মীয়। ঝুমকোদের গ্রামের বিয়ে হয়েছে ওর। না, আমাকে মলয় বা ওর পরিবার কিচ্ছু বলেনি। আমাকে কেন বলবে? জোর করা বউ আমি, তার উপর দেখতে শুনতেও ভালো না। বইটা শব্দ করে টেবিলে ফেলে উঠে দাঁড়ায়। ঝর্ণা বেগম হতাশ মুখে বলল, ওরা যেন কেমনই, জামাইটাও উদাসীন। কি আর করবি, এই হলো মেয়ে মানুষের জীবন। ধৈর্য সহ্য করে চলতে হবে। তাই তো করছি। যখন দেখবো আর পারছি না, তখন শেষ করে দিব নিজেকে। মেয়ের কথায় কাঁদো কাঁদো হয়ে যান ঝর্ণা। কথায় কথায় মরার কথা কেন বলিস? যন্ত্রণা সহ্য করে পেটে ধরে এত বড় করেছি এসব কথা শোনার জন্য? আমারই ভুল,
আর কিচ্ছু বলবো না কোনোদিন। ঝর্ণা চলে যেতে ঝুমকো মলয়কে কল করে। কল ওয়েটিং দেখায়, সাথে সাথে কেটে দেয়। মলয় কল ব্যাক করে সাথে সাথেই। বলো। মলয় বলল, কি করছো? স্বাভাবিক গলার স্বর ঝুমকোর। বসে আছো অফিসে? ফ্রি তো? তেমন কাজ নেই, কিছু বলবে? শুনলাম মারুফ আপার মেয়ে হয়েছে। হ্যাঁ, গতকাল। বললে না তো। বলবো কেন? খোঁজখবর রাখলে এমনিতেই জানতে পারতে। স্বামী ছাড়া মেয়েদের শ্বশুর বাড়ি আরো অনেকে থাকে, তুমি হয়তো ভুলে গেছো। ভালো কথা বলেছো তো, আমি ভুলে গেছি। চমৎকার। তোমার বাবাকে জিজ্ঞাসা করো আজ সকালে কলটা উনি ধরেননি কেন। জিজ্ঞাসা করো আজ আমাকে যে অপবাদ দিল সেটা সঠিক কিনা। অযথা তর্ক করো না তো। আব্বাকে দোষ দিয়ে নিজের অপরাধ ঢাকতে পারবে না তুমি। আব্বার ধরনী হয়তো ব্যস্ত ছিল, ভাবিকে দিতে, মারুফাকে দিতে। ঝুমকোর ভেতরের একটু একটু করে জমতে থাকা চাপা ক্ষোভ কিছুটা বেরিয়ে এলো। রুক্ষ গলায় বলল, এত যে মানুষ দেখাচ্ছ, মোবাইলে কথা বলতে টাকার দরকার হয় জানো। আমাদের বিয়ে হয়েছে কতদিন? এই 1.5 বছর কয় টাকা দিয়েছো মোবাইলে? মোবাইলের কথা বাদ দাও। আমি যে একটা মানুষ, আমারও যে খরচের প্রয়োজন হয়, মনে আছে তোমার? মলয় চটে যায়। কঠিন গলায় বলল, ফালতু কথা বলবি না। এইসব কারণে তোর সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। দুদণ্ড ভালোবাসার কথা তোর মুখ দিয়ে আসে না। হাই, তোর মোবাইলে টাকার কি দরকার? আমি তো কলই দেই। টাকার কথা শোনাস আমাকে? তোর প্রয়োজনে তুই মায়ের কাছে টাকা চেয়ে নিতে পারিস না? বললেই তো দেয়। কেন চাইবো তোমার মায়ের কাছে? তোমার বউ, তুমি দেবে। তুই আসলে তোর জাতি খারাপ। তোর মায়ের সব শিখিয়ে দেয়, তাই না? বলছি তো আমি। তার তো পছন্দ না আমাকে। সম্পর্ক নষ্ট করার জন্য মেয়ের কান ভরে। আজই চলে আসবে তুই বাড়ি। মাহফুজ ভাইকে বলছি রেডি থাক। তুমি কিন্তু বেশি করছো। অযথা আমার মাকে টানবে না এসবে। আমার প্রতি তোমার ব্যবহারগুলো অবসরে ঠান্ডা মাথায় ভেবো, বুঝতে পারবে সম্পর্ক নষ্টকারী আমার মা নয়, বরং তুমি নিজেই। তোর এসব বালের কথা শোনার টাইম নেই আমার। মাহফুজ ভাইকে কল দিচ্ছে, তুই রেডি থাক। আমার পরীক্ষা 2 দিন পরে, তুমিও পাঠিয়েছিলে। ঝুমকোর গলা ধরে আসে। মলয়ের গলার স্বর একই রকম। আমি বলছি চলে আয়, কথা শেষ। এরপর আর একটা কথা বলবি, খবর আছে। যাব না, যা পারো করো গিয়ে। ঝুমকো দৃঢ়তার সঙ্গে জবাব দেয়। রাগে মেনে কুত্তার বাচ্চা, ফল কিন্তু খারাপ হবে বলে দিচ্ছে। চাপা গর্জন করে মলয়। ঝুমকো কেঁদেই ফেলল। খারাপের আর বাকি কি আছে? হ্যাঁ, সত্য কথা বলতে তো তোমার মুখে বাঁধে। বলো না কেন আমাকে পছন্দ না? এভাবে তিলে তিলে মারছো কেন? হ্যাঁ, কি ক্ষতি করেছি তোমার? ছেড়ে দাও, তুমিও বাঁচবে, আমিও বাঁচি। ছাড়াছাড়ির কথা তুই কি করে মুখে আনলি? ও, এখন আর আমাকে সহ্য হয় না। নাগর আছে নাকি বাপের বাড়ি? তোর এই চাচাতো ভাই ওমর? বিয়ের আগে থেকে চলছিল তো তোর সব। এ কথা শুনে বিস্ময়ের বিমূঢ় হয়ে যায় ঝুমকো। মলয় অমরকে নিয়ে একের পর এক কলঙ্ক দেয়। ঝুমকো মাকে এবং যারা বলে স্বামী বশ করতে শেখো, ন্যায্য অধিকার চাও স্বামীর কাছে, সবাইকে চিৎকার করে বলতে চায়, হো মানুষ, এসো এসো, শুনে যাও, শুনে যাও আমার স্বামীর দেওয়া এই কলঙ্কের কথা। এই লজ্জা, এই অপবাদ কোথায় রাখবে ঝুমকো? শূন্য আসমানে চেয়ে রয় সে দৃষ্টিতে। কাপা ঠোঁটের ফাঁক দিয়ে বেরোয়, কি দোষ আমার? জবা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে মিরপুর 10 শাহ আলী মার্কেটের নিচে। বেরিয়ে এসেছে নেত্রাদের বাসা থেকে। নেত্রা মনোয়ারা তখন বাসায় ছিল। হাতে ধরে কত কান্নাকাটি করলো, তবুও জবা থাকেনি। বাড়ি যাওয়ার পথ ঘাট চেনে না, কী করবে ভেবে পাচ্ছে না। মোবাইল বন্ধ হয়ে আছে, অনেক চেষ্টা করেও ওপেন করতে পারল না। ঠিক করতে টাকার দরকার পড়বে, হাতে মাত্র 500 টাকা। সাহস করে একজনকে জিজ্ঞেস করলো। এদিকে মোবাইল ঠিক করে এমন কোনো দোকান আছে কিনা। লোকটা দেখিয়ে দিতেই সেদিকে গেল জবা। ঘণ্টাখানেক সময় লাগলো মোবাইল ঠিক হতে। মাকে কল দিল। মনোয়ার এতক্ষণে সব বলেছে ভাবিকে। নেত্রার আচরণের জন্য ক্ষমাও চেয়েছে। ঝর্ণা মেয়ের কল রিসিভ করে বললেন, যা হয়েছে হয়েছে। একা ফিরতে পারবি না, মৃদুলকে আসতে বলবো। আমি ওখানেই যাব না মা। জবা ফুপিয়ে ওঠে। ঝর্ণা মেয়েকে বোঝান, পাগলামি করিস না চাপা, যা আছে মনে রেখে একটা দিন থাক। কালই আমি পাঠিয়ে দিতে বলবো মনোয়ারকে। একটা দিন কেন, একটা সেকেন্ডও থাকবো না। আমি বাড়ি যাব, ব্যবস্থা করো। জোর গলায় বলল জবা। মাকে কপাল চাপড়াতে শোনে। আমাকে জ্বালিয়ে মারছিস তোরা।
তোর আব্বা আমি নিষেধ করেছিলাম যেতে, শুনিসনি। আমাদের কথা উপেক্ষা করে ফুফাতো বোনকে প্রাধান্য দিয়েছিলি, হলো এবার? কথা বলছিস শোন, বনে বনে অমন একটু হয়ই। ওরা ক্ষমা চেয়েছে, না গেলে মনে কষ্ট পাবে। একটা দিনের ব্যাপারই তো, কালই চলে আসার ব্যবস্থা করব। জবা ঠোঁট শক্ত করে তারপর বলে, আমার সামনে দিয়ে অনেক গাড়ি যাচ্ছে বুঝলে মা, আরেকবার যদি বলেছো ওদের বাড়ি যাওয়ার কথা কসম আমি গাড়ির সামনে দিয়ে দাঁড়াবো। আল্লাহ উঠলে নিক আমাকে, মরি, তারপর বুঝবি দুনিয়াটা কি। বেয়াদব মেয়ে কোথাকার। আমি এখন কাকে বলবো গাবতলি নিয়ে তোকে গাড়িতে উঠিয়ে দিতে? কে আছে আর ঢাকা? হঠাৎ মলয়ের কথা মনে পড়ে ঝর্ণা বেগমের মনে যেন স্বস্তি ফিরে পান। বলেন, মলয়কে বলছি গাড়িতে উঠিয়ে দেবে, ততক্ষণে দাঁড়িয়ে থাক। কেমন জেদি মেয়ে পেটে ধরেছিলাম, জ্বালাই পুরাই অঙ্গার করে দিল। মলয়ের নাম শুনে না বলতে গিয়ে থেমে গেল জবা। গাড়িতেই তো উঠিয়ে দেবে, এতটুকু পথ মলয়ের সাথে চলতে সমস্যা নেই। সেদিন অকারণে রাগ করেছিল মলয়ের ওপর, আজও যদি না করেছে শুনতে পায় মনে কষ্ট পাবে। বোনের স্বামীকে কষ্ট দিতে চাচ্ছে না জবা। টুং করে টেক্সট আসার শব্দে মোবাইলের স্ক্রিনে তাকায়। মুহূর্তেই মনটা ভালো হয় এত চিন্তার মধ্যেও। মাকে রুমে ঢুকতে থেকে তাড়াতাড়ি চোখ মুছে বইয়ে মনোযোগ দেয় ঝুমকো। বই পড়ার অজুহাতে কত কি গোপন করে, শুধু পড়াটাই ঠিক মতো হয় না, তবুও পড়া ছাড়ে না। খুব শঙ্কা কাজ করে আজকাল। মলয়ের আচরণ ওকে দিনে দিনে অনেক কিছু শিক্ষা দেয়। বুঝতে পারছে একটু একটু করে বদলে যাচ্ছে ও। খারাপ নয় এই বদল, নিজেকে নিয়ে ভাবা কখনো খারাপ হতেই পারে না। ঝুমিমা, মলয়কে একটা কল করতো। আজ মলয় নামটা শুনে মনে হলো কেউ কানে বিষ ঢেলে দিয়েছে। ভেতরটা বিষিয়ে ওঠে, মেজাজ বিগড়ে যায়। পারবো না। মাকে প্রচণ্ড ভালোবাসে ঝুমকো। কত ভেবেছে মাকে কষ্ট দেবে না, এই তো এখনই দিল। মলয়কে নিয়ে যত কথা উঠবে ততই গলার স্বর কর্কশ হয়ে উঠবে। কষ্ট পাবে মা, কিছুই যেন করার থাকে না তখন। ঝর্ণা মেয়ের টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। জবার সাথে কি কি ঘটেছে সব বলেন। ও একা রাস্তায় দাঁড়িয়ে আছে। বোকা মেয়েটা অত কি বোঝে, ওর মতো ওর ভাবনাগুলোও চঞ্চল অধৈর্য। হুটহাট ঘটনা ঘটিয়ে ফেলে। ঝর্ণার টেনশন হয়, বিপি বাড়বে বাড়বে ভাব। দু হাতে মাথা চেপে ধরে বসে পড়েন ঝুমকো টেবিলের পাশে বিছানায়। ঝুমকোকে মলয়ের কথা বলে, এখন কেবল সেই আছে জবাকে সাহায্য করার মতো। ঢাকাতে আত্মীয় স্বজন কম নেই, কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না বহুদিন। মোবাইল নাম্বারটাও সংগ্রহে নেই, হয়তোবা থাকতে পারে রফিক সাহেবের কাছে। ঝর্ণা স্বামীকে এই বিষয়ে বলতে ইচ্ছুক নন। বোনের সাথে তার মন কষাকষি চলছে। জবাকে নিষেধ করেছিল ঢাকা যেতে, জবা শোনেনি, জোর করে গেল। এখন যদি এসব শুনে রেগে যাবে। এমনিতেই রফিক সাহেব শান্তশিষ্ট, কিন্তু রাগলে তার মতো নিষ্ঠুর দুটো নেই। ঝর্ণা চায় না ভাই বোনের সম্পর্ক খারাপ হোক। স্বামীর অজ্ঞাতে ঝামেলা মিটিয়ে ফেলতে যাচ্ছিলেন। ঝুমকো রাজি হতে চায় না। একটু আগে যা নয় তাই বলে অপমান অপদস্থ করেছে মলয়। ঘৃণা ধরে গেছে মানুষটার ওপর। আগে মানুষটার বাহ্যিক রূপ নিয়ে ভাবতো না, আজকাল ভাবে। মলয়ের আচরণ ভাবায়। ঝুমকো কোনোদিন মলয়ের খুঁত নিয়ে কথা বলেনি, নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, কখনো কোনোভাবেই ছোট করেনি। আজ মনে হয় মলয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর আর নিচু মানুষ। ওর পুস্তক জ্ঞান থাকতে পারে, মনুষ্যত্ব নেই। ঝুমকোর দুর্বলতাকে পুঁজি করে ইচ্ছে মতো ব্যবহার করছে। ভালোবাসলে এমন করে কষ্ট দিতে পারে না কেউ, এমন করে লাঞ্ছিত করে। মলয় ভালোবাসে না ঝুমকোকে, ভালোবাসার ভান ধরে। ঝুমকো বুঝেছে এতদিনে, হ্যাঁ এটাই সত্য। এই সত্য দুমড়ে মুচড়ে দেয় ঝুমকোর হৃদয়। ঠোঁট দুটো কেঁপে ওঠে। মাকে কেন আর কাউকে নিজের কষ্টগুলো বুঝতে দিতে চায় না ঝুমকো। পাশ কাটিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢোকে। কিছুতেই থামে না চোখের পানি, বারবার পানির ঝাপটা দেয় চোখে। হাতে সময় কম, মা ডাকছে অসহায় গলায়। নিজেকে সামলে বেরিয়ে আসে ঝুমকো। ঘুরে দাঁড়িয়ে গামছায় মুখ মুছতে মুছতে বলে, ও তো ব্যস্ত মানুষ, ও কি সময় পাবে এখন? পাবে, তুই কল দে, আমি বলে দিচ্ছি। আমার কথাও ফেলতে পারবে না। ঝর্ণা অসহিষ্ণু হয়ে বললেন, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমিই বলবো। দেখাও না করবে, তখন আমাকে কিচ্ছু বলতে আসবে না। শেষটায় গলা চড়ে গেল সামান্য। ঝর্ণা বললেন, এমন রেগে রেগে কথা বলিস কেন তুই? আমি খেয়াল করেছি মলয়ের ব্যাপারে কথা বললেই এমন করিস।
সমস্যা কোথায় তোর বল? সমস্যা না, আমার কোথাও সমস্যা নেই। আমি মানুষটাই খারাপ, বুঝলে মা? এর জন্যই এমন করি। ঝুমকো বিদ্রুপ করে মুচকি হাসে। মেয়ের দুঃখ মা সব বোঝে, বুঝেও তার করার কিছুই নেই। ঝর্ণা কান্নাজড়িত গলায় বলেন, তোরা সবাই ভালো, খারাপ তো আমি। তোদের পেটে ধরে বড় করেছি। তোর বোন চালাই, ভাই চালাই, তুই আর তোর বাপ শোনাস কথা। আমি মরলে বুঝবি মা কী জিনিস। সেদিন পথে পথে ঘুরেও পাবি না, বলে রাখলাম। কেঁদে কেঁদে আমাকে পাপি বানাতে চাচ্ছ?